সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের পাঠ হবে ষষ্ঠ অধ্যায় জাবেদা। তো আজ থেকে আমরা ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ জাবেদা পর্বটি আমরা শুরু করতে চাচ্ছি। ঠিক আছে, কারণ সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, সেই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তো ষষ্ঠ অধ্যায় জাবেদা চ্যাপ্টারটিতে আজকে আমরা স্টার্ট করব। প্রথমে দেখি জাবেদা কি, আসলে যেটা নিয়ে আলোচনা করছি সেটা আসলে কি, জাবেদাটা কি। জাবেদা কি তা জানতে হলে সর্বপ্রথম আমাদের একটু পূর্বের পাঠের দিকে তাকাতে হবে। হ্যাঁ, লেনদেন জানতে হবে। লেনদেনটা কি, আসলে লেনদেন কি, লেনদেনটা কি আসলে তোমাদের মনে আছে? কেননা এই লেনদেন যদি তোমাদের মনে না থাকে তবে এই জাবেদা করার কিন্তু কোনো মানে হবে না, জাবেদাটা তোমরা করতেই পারবে না। তা লেনদেনটা অবশ্যই ভালো মতো জানতে হবে। ঠিক আছে, তো লেনদেন কি? অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। ঠিক আছে, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, লেনদেনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকেই লেনদেন বলা হয়। মোটামুটি অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন কোনো ঘটনা বা কোনো লেনদেনের, এই ঘটনাগুলোর লেনদেনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যদি পরিবর্তন ঘটে তবেই ওই সমস্ত ঘটনা। সোজা কথা, কোনো ঘটনার মধ্যে যদি আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় এবং সেই ঘটনাটাকে যদি অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এবং সেখানে যদি অর্থের আদান প্রদান চলে, তবেই সেই ঘটনাগুলোকে আমরা লেনদেন হিসেবে অভিহিত করতে পারি। ঠিক আছে, ওকে। তো চলো আমরা একটু এক নজরে দেখতে, পরের স্লাইডে যাব। এই লেনদেনটা কি আসলে সেটা আমরা একটু এক নজরে দেখে আসি। ভালো করে খেয়াল করো। লেনদেনের প্রকৃতি, লেনদেনের প্রকৃতিটা কি? এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হয়, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হয়, দ্বৈত সত্তা থাকতে হয়, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করতে হয়, ঐতিহাসিক ঘটনাও লেনদেন হতে পারে, লেনদেনগুলো দৃশ্যমানতাও থাকতে পারে, আবার অদৃশ্য লেনদেনও হতে পারে, এবং স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হতে হয়। তার মানে এই যে একটা লেনদেনের সোজা কথা, প্রথমত অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, মানে অর্থ দিয়ে বা টাকা দিয়ে সেটাকে মাপ করা যায়, পরিমাপ করা যাবে। শুধু টাকার অঙ্কে পরিমাপ করা গেলেও হবে না, আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে। আমি তোমাদের বলেছিলাম, সাপোজ 50,000 টাকা বেতন প্রাপ্ত বা বেতন পায় এরকম একজন ম্যানেজার মারা গেল। এখানে তো আর্থিক অঙ্কটা আছে, আছে না? 50,000 টাকার কর্মচারী প্রতি মাসে বেতন পায়, কিন্তু এখানে কি কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে? সে যে মারা গেল তার পরিবর্তে 50,000 টাকার পরিবর্তে কি আমাদের কাছে কিছু আসছে? আসে। বা এখানে কোনো কি লেনদেন হয়েছে, অর্থাৎ কেউ নিয়েছে কেউ দিয়েছে, এরকম কি আছে? না, তাহলে ওটা একটা লেনদেন হবে না। সেজন্য অর্থনৈতিক পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, দ্বৈত সত্তা থাকতে হবে। এখানে একজন দিচ্ছে আরেকজন নিচ্ছে। লেনদেন এই কথাটা এই জন্য আসছে, নিচ্ছে এবং দিচ্ছে। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হতে হবে প্রতিটা লেনদেন। এখানে যদি একটি লেনদেনের সাথে যদি আরেকটি, অর্থাৎ একটি ঘটনার সাথে যদি আরেকটি ঘটনা যদি তোমার জড়িত থাকেও বা, হ্যাঁ, এই প্রতিটা ঘটনায় কিন্তু আলাদা আলাদা একটি লেনদেন। ঠিক আছে, দৃশ্যমানতা, লেনদেনের দৃশ্যমানতা রয়েছে, দেখতেও পারো আবার নাও দেখতে পারো। অর্থাৎ এই যে মনে করো আমি যে অবচয়ের কথাটা বলেছি, সাপোজ আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, অবচয় তো দেখা যায় না, তাই না? একটা তোমার পণ্য বা একটা কি বলে, একটা সম্পদ, এটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে একটা তুমি যদি টেবিল কিনে 5,000 টাকা দিয়ে, 1 মাস পরে ওই টেবিলটা ঠিক দেখতে একই রকম, কোনো চেঞ্জ হয়নি। তো তুমি কি 1 মাস আগে যে দাম দিয়ে কিনেছিলে 1 মাস পরে কি সে দাম দিয়ে সেটা বিক্রি করতে পারবে? না, পারবে না। কেননা ধরে নেওয়া হয় যে এই 1 মাসের এটা আয়ু কমে গেছে। ওই যে আয়ু কমে গেছে সেটা একটা লেনদেনের পর্যায়ে পড়বে। তো এটা তো দেখা যাচ্ছে না, কিন্তু এটা লেনদেন, দৃশ্যমান না থাকলেও লেনদেন।
ঐতিহাসিক ঘটনা হতে পারে। ঐতিহাসিক ঘটনা বলতে পূর্বে ঘটে গেছে এমন, অর্থাৎ আমি 10,000 টাকায় পণ্য বিক্রয় করেছি একজনকে, সে 5,000 টাকা দিয়েছে, আর 5,000 টাকা আমি এখন পাচ্ছি, তাই না? তাহলে সেক্ষেত্রে পূর্বে যে ঘটনা, হ্যাঁ, এবং এখন যে ঘটনা, দুটোই কিন্তু আলাদা, স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, এবং দুটোই কিন্তু লেনদেন। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করতে হিসাব সমীকরণ বলতে আমরা বুঝি a প্লাস a equal to L plus E, অর্থাৎ অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটিস, রাইট? হ্যাঁ, সম্পদ সমান দায় প্লাস মালিকানা। তো এখানে তোমার লেনদেনে যদি প্রকৃতিটা আমরা না চিনি বা একটা ঘটনা যদি বুঝি না যে এটা লেনদেন কি লেনদেন না, তাহলে জাবেদা করা কিন্তু কখনোই সম্ভব না। সেই জন্য তোমাদেরকে আমি লেনদেন সম্পর্কে আইডিয়াটা দিলাম। এটা আবার ভালো করে মনে রাখতে হবে যে লেনদেন না বুঝলে আমরা জাবেদা বুঝবো না, ঠিক আছে? তাই লেনদেনটা আমাদের জানতে হবে। এবার আসো মূল প্রশ্নে, জাবেদা কি? আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর, ওই যে আর্থিক অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর বলতে যেগুলো লেনদেন, সেগুলোকে নেওয়ার পরে সে আর্থিক লেনদেনগুলো হিসাবের বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিতপূর্বক তারিখের ক্রম অনুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বই বলে। আর জাবেদার ইংরেজি শব্দটা আমরা জানি, সেটা হচ্ছে জার্নাল। ওকে, তার মানে আর্থিক অনার্থিক ঘটনাগুলোকে চিহ্নিতকরণ করতে হবে, সেখান থেকে আর্থিক লেনদেনগুলো যেগুলো হিসাবের বইতে নিতে হবে, সেই হিসাবের বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত করে আলাদা করে আমরা তারিখের ক্রম অনুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ লিখব, হ্যাঁ, যে বইতে, সেটাই হচ্ছে জাবেদা বই। আর জাবেদার ইংরেজি শব্দ কি? জার্নাল। আমি বলেছি প্রতিটা ইংরেজি, অর্থাৎ প্রতিটা শব্দের, অ্যাকাউন্টিংয়ের প্রতিটা শব্দের কিন্তু ইংরেজিগুলো জানা খুবই দরকার, কেননা ইন ফিউচার তোমরা হয়তো ইংরেজিতেই এই অ্যাকাউন্টিংটা করবে। সেজন্য এখন থেকে ইংরেজিগুলো জেনে রাখা ভালো, বা জেনে রাখলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জাবেদা বইয়ের কিছু বৈশিষ্ট্য পাচ্ছি, তাই না? এখানে অনেক কিছু কথা বললাম, আর্থিক অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের কথা বললাম, হিসাবের বইতে ডেবিট ক্রেডিট পক্ষ চিহ্নিতকরণের কথা বললাম, তারিখের ক্রম অনুসারে বললাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা বললাম। তো এই ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য পাচ্ছি। বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1, প্রাথমিকভাবে লেখা হয়, তাই প্রাথমিক বই। 2, তারিখের ক্রমানুসারে লেখা হয়, এখানে কত তারিখ, তারিখটা কত তারিখে আর্থিক লেনদেনটা হচ্ছে সেটা তারিখের ক্রমানুসারে লিখি আমরা। এবং ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা হয়। সবচেয়ে বড় কথা, এখানে একটা ডেবিট একটা ক্রেডিট দুটো পক্ষ বিশ্লেষণ করে আমরা লিখে থাকি, হ্যাঁ, আর্থিক লেনদেন হলে। আর সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হয়। আমরা সংক্ষিপ্ত কি দেই? ব্যাখ্যা দিই। হ্যাঁ, ক্রয় করা হয়েছে, বিক্রয় করা হয়েছে, নগদে ক্রয় করা হয়েছে, নগদে বিক্রয় করা হয়েছে, বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে বিক্রয় করা হয়েছে, এই, ঠিক আছে? এবার আমরা আসি জাবেদাকে আসলে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। জাবেদার শ্রেণী বিভাগগুলো আমাদের জানা দরকার, তা না হলে পূর্ণাঙ্গ জাবেদা সম্পর্কে আইডিয়াটা থাকবে না। জাবেদাকে, অর্থাৎ সাধারণ জাবেদাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা আর হচ্ছে প্রকৃত জাবেদা, ঠিক আছে? ওকে, এই বিশেষ জাবেদাকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 6টি। দেখো: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, ঠিক আছে? ঠিক একই রকম প্রকৃত জাবেদাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা এবং প্রারম্ভিক জাবেদা, ঠিক আছে? তাহলে সাধারণ জাবেদা অর্থাৎ মূল জাবেদাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি: ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। আর প্রকৃত জাবেদাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা আর হচ্ছে প্রারম্ভিক জাবেদা। এগুলো উচ্চ ক্লাসে উঠলে এই প্রকারভেদগুলো খুব ইম্পর্টেন্ট হবে, এখনও ইম্পর্টেন্ট, তারপরেও ভালো মতো জেনে রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো তোমাদের এমসিকিউতে 100% আসতে পারে, তাই না? এমসিকিউতে বিশেষ প্রশ্ন আসতে পারে: বিশেষ জাবেদা কয়টি, সমাপনী জাবেদা কী ধরনের জাবেদা, প্রকৃত জাবেদা কয়টি, হ্যাঁ, নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা, ঠিক আছে? কী জাবেদা, কিসের জাবেদা, কী ধরনের জাবেদা, বিশেষ জাবেদা লিখতে হয়, ঠিক আছে? সাধারণ জাবেদাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ জাবেদাকে কয় ভাগে ভাগ করা হয়েছে,
আচ্ছা, কেমন প্রশ্ন আসতে পারে এবার আমরা দেখবো যে জাবেদার থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তুমি তো জাবেদা করবে, জাবেদা থেকে প্রশ্ন আসবে, কিন্তু কেমন প্রশ্ন আসতে পারে তো জানাটা খুব দরকার না? খুব বেশি জরুরি। হ্যাঁ, তোমাদেরকে একটা হয়তো আমি নোটস দিয়েও ছিলাম সাজেশনস হিসেবে, সেটা দেখলেও তোমরা সেটা দেখতে পারো, সেটার সঙ্গে তোমরা মিল পাবা। কেমন প্রশ্ন আসে আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন আসতে পারে বা এই ধরনের প্রশ্ন আসতে পারে, লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। সরি, লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। ক্রয় জাবেদা নির্ণয় করো, ক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা নির্ণয় করো, ক্রয় ফেরত জাবেদা নির্ণয় করো, বিক্রয় ফেরত জাবেদা নির্ণয় করো, কারিগরি বাট্টার পরিমাণ নির্ণয় করো, কারবারি বাট্টা। ঠিক আছে, বাট্টা দুই প্রকার, তাই না? একটা নগদ বাট্টা, একটা কারবারি বাট্টা। নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো, সরি, নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। তাহলে এই ধরনের প্রশ্নগুলো মূল প্রশ্ন তোমার এই চ্যাপ্টার থেকে আসতে পারে। সেটা হচ্ছে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও, ক্রয় জাবেদা নির্ণয় করো, বিক্রয় জাবেদা নির্ণয় করো, ক্রয় ফেরত জাবেদা নির্ণয় করো, বিক্রয় ফেরত জাবেদা নির্ণয় করো, কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো, নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, শুধু কি এ ধরনের প্রশ্ন? না, শুধু এ ধরনের প্রশ্নই না, এর সাথে কিছু প্রশ্ন জুড়ে দিতে পারে, অর্থাৎ জয়েন করে দিতে পারে। আমরা জানি যে একটা সৃজনশীল প্রশ্নে 3টা প্রশ্ন থাকে, তাই না? আর সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলো না কেন, সৌভাগ্যবশত তোমাদের এই 3টা প্রশ্নই কিন্তু প্রয়োগমূলক। এখানে কোনো জ্ঞান, অনুধাবন, হ্যাঁ, উচ্চতর দক্ষতা এভাবে করে আলাদা কোনো কিছু নেই। ম্যাথ জাতীয় যতগুলো বিষয় রয়েছে সবগুলোরই কিন্তু প্রয়োগমূলক 3টাই প্রশ্ন। 3টা প্রশ্নই হচ্ছে প্রয়োগমূলক। ওকে, তাহলে আমরা একটু দেখি। তাছাড়া যে সমস্ত প্রশ্ন জুড়ে দেয়া যেতে পারে, জুড়ে দেয়া যেতে পারে মানে ওই যে ক, খ, গ 3টাতে যে কোনো একটার অংশীদার হতে পারে। এখানে আমি যে এর আগে যেটা বলেছি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গতে, কখনো কখনো খতেও দিয়ে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো তার সাথে ক আর খতেও জড়িয়ে দিতে পারে। যেমন মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। ওকে, মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। এরপর ডেবিট নোট তৈরি করো, ক্রেডিট নোট তৈরি করো, ঠিক আছে, ডেবিট ভাউচার তৈরি করো, ক্রেডিট ভাউচার তৈরি করো, চালান তৈরি করো, ক্যাশ মেমো তৈরি করো, মোট ক্রয়ের পরিমাণ কত, মোট বিক্রয়ের পরিমাণ কত। ঠিক এই ধরনের প্রশ্নগুলো এটার সাথে জুড়ে যাওয়া যেতে পারে। অর্থাৎ জাবেদার মধ্যে যদি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, তুমি প্রশ্ন করতেই পারো স্যার এগুলো তো লেনদেনের আগের চ্যাপ্টারে ছিল বা লেনদেনের পরের চ্যাপ্টারে ছিল, এগুলো থেকে কিভাবে প্রশ্ন আসলো? নো, নট লাইক দ্যাট। এই জাবেদার চ্যাপ্টারের সঙ্গে তোমার আগের যতগুলো চ্যাপ্টার আছে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঠিক আছে, লেনদেন, তারপর তোমার তোমার দুতফা দাখিলা পদ্ধতি, হিসাব, তারপর মূলধন ও মুনাফা জাতীয় প্রতিটা চ্যাপ্টারই কিন্তু এই জাবেদার সাথে জড়িত। তাই এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। মালিকানা সত্ত্ব, মোট মূলধন, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, চালান, ক্যাশ মেমো, মোট ক্রয়, মোট বিক্রয়। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার সাথে আরো কি কি প্রশ্ন জুড়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এই যে তোমার জুড়ে দেওয়া যে প্রশ্নগুলো, এই জুড়ে দেওয়া প্রশ্নগুলো একটা বড় সুবিধা হয়েছে, অধ্যায় 2 এবং অধ্যায় 5-এ কিন্তু এই প্রশ্নগুলো সব আছে। অধ্যায় 2 এবং অধ্যায় 5 ভালো করে দেখবে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের অতি সহজে তোমরা পেয়ে যেতে পারো। এবং অধ্যায় 2 আর অধ্যায় 5 জন্য তোমরা এমনিতেও শিখছো, এমনিতেও তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের শিখতে হচ্ছে। তো সেই অধ্যায় 2 এবং অধ্যায় 5 যদি এই পার্টগুলো যদি তোমরা ভালো মতো শিখতে পারো, তাহলে এটা জাবেদার জন্য তোমাদের কাজ হয়ে যাবে। এক কাজে 2-3 কাজ হয়ে যাচ্ছে। এক ঢিলে 2-3 পাখি। আমরা এক ঢিলে 2 পাখি মারার কথা শুনেছি, এখানে এক ঢিলে 2 পাখি না, এক ঢিলে অনেক পাখিও মারা যায়। কেননা এই যে বিষয়গুলো, এগুলো তোমরা ভবিষ্যতে রাওমিলা পাবা,
তারপরে তোমার আর্থিক বিবরণীতেও পাবা, ঠিক আছে? বিভিন্ন জায়গায় সেগুলো আসে, ল্যাজ হিসেবে দিয়ে দেয়। হ্যাঁ, ল্যাজ হিসেবে চালান তৈরি করে, ক্যাশ মেমো তৈরি করে, মোট ক্রয় পণ্য যে খতিয়ানও আসবে আসতে বলা যায়। সেজন্য অবশ্যই ভালো মতো এগুলো অধ্যয়ন করতে হবে, ঠিক আছে? এবং সেগুলো অধ্যায় 2 এবং অধ্যায় 5-এ ভালো মতো দেখতে পারো। ওকে, এবার আসো ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার সময় যা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করবো তো অবশ্যই, কিন্তু এগুলো নির্ণয় করার সময় তোমাদের অবশ্যই যা মনে রাখতে হবে তা হলো নগদ আসলে বা বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, নগদ আসলে বা বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট। ঠিক একই রকম নগদ চলে গেলে বা হ্রাস পেলে হয় ক্রেডিট। সকল সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, সকল সম্পত্তি হ্রাস পেলে বা কমে গেলে হয় ক্রেডিট। দেনাদার সৃষ্টি হলে বা বৃদ্ধি পেলে হয় ডেবিট, দেনাদার পরিশোধ হলে বা হ্রাস পেলে বা কমে গেলে হয় ক্রেডিট। সকল প্রকার দায় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, সকল প্রকার দায় যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে হয় ডেবিট। উল্টো, পাওনাদার সৃষ্টি হলে বা পাওনাদার বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আর পাওনাদার পরিশোধ হলে বা পাওনাদার হ্রাস পেলে বা কমে গেলে হয় ডেবিট। এই যে আমি সূত্রগুলো দিয়েছি এগুলোকে কিন্তু আমরা এক নজরে শিখতে পারি। এক কথা মনে রাখার কিন্তু একটা কৌশল রয়েছে, সূত্রগুলো এক কথা মনে রাখার কৌশল হচ্ছে এটা, যে সম্পদ খরচ ক্ষতি এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে কি ডেবিট, সম্পদ খরচ ক্ষতি এগুলো যদি হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট। আয় দায় লাভ এগুলোর যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট, আর আয় দায় লাভ এগুলো বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এবার তোমরা একটু কোনাকুনি চিন্তা করো, তাহলে আনসারটা পেয়ে যাবে। সম্পদ খরচ ক্ষতি এগুলো বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় লাভ বৃদ্ধি পেলে ক্রেডিট, কিন্তু হ্রাস পেলে ডেবিট। তার মানে কি, শুধু একটা সূত্র মনে রাখলে তোমার হয়ে যাচ্ছে, সম্পদ খরচ ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে সম্পদ খরচ ক্ষতি বৃদ্ধি পেলে যদি ডেবিট হয়, হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। সম্পদ খরচ ক্ষতির উল্টোটা হচ্ছে আয় দায় লাভ। সম্পদ খরচ ক্ষতি যদি বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে আয় দায় লাভ হ্রাস পেলে ডেবিট। বুঝাতে পেরেছি? অর্থাৎ সম্পদ খরচ ক্ষতি যদি বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে আয় দায় লাভ বৃদ্ধি পেলেও ক্রেডিট। সম্পদ খরচ ক্ষতি হ্রাস পেলে যদি ক্রেডিট হয়, তাহলে আয় দায় লাভ হ্রাস পেলে ডেবিট। উল্টোটা। তার মানে একটা সূত্র যদি এখানে মনে রাখো যে সম্পদ খরচ ক্ষতি এগুলো বৃদ্ধি পেলে ডেবিট, আর সবগুলো সূত্রই তোমাদের মনে থাকবে। ঠিক আছে? বিশ্বাস হয় না? লিখে দেখো এবং সেটাই প্রমাণ পাবো। ঠিক আছে? এবং এটা যদি সম্পদ খরচ ক্ষতি একদিকে চিন্তা করবা, আয় দায় লাভ একটা ঘর চিন্তা করবা। সম্পদ খরচ ক্ষতি চিন্তা করবা একটা বিষয়, আয় দায় লাভ চিন্তা করবা আরেকটা বিষয়। ঠিক আছে? ওকে, এবার আসো জাবেদা দাখিলায় আমাদের কি কি বিষয়, বিবেচ্য বিষয় আছে যেগুলো মনে রাখতে হবে। জাবেদা দাখিলায় কিন্তু কোনো কোনো হিসাবে নামে কিন্তু হিসাব হবে না। ঠিক আছে? শেষ হবে আমি যখন প্রমাণ দেখাবো। এখন কিছু কিছু হিসাবে কিন্তু নামে হিসাবের নাম হবে না। যেমন পণ্যের নামে, আমি যে কোনো পণ্যের নাম দিয়ে, অর্থাৎ পণ্য হিসাব নামে কোনো হিসাব হবে না। ঠিক আছে? সেটা পরিবর্তে যেটা হবে সেটা হচ্ছে ক্রয় বা বিক্রয় হিসাব। আমি পণ্য ক্রয় করলাম বা পণ্য বিক্রয় করলাম, এই জন্য পণ্যের নামে কোনো হিসাব হবে না, সেটা ক্রয় বা বিক্রয় হিসাব হবে। ঠিক আছে? চেকের নাম, অর্থাৎ চেক হিসাব নামে কোনো হিসাব হবে না। চেকের পরিবর্তে, এই চেকের পরিবর্তে আমাদের যে হিসাবের নাম হবে সেটা হচ্ছে ব্যাংক হিসাব। ঠিক আছে? পণ্যের নাম হিসাব না হয় কি হবে? ক্রয় বা বিক্রয় হিসাব। চেকের নামে কোনো হিসাব না হবে ব্যাংক হিসাব। আয় বা ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কিন্তু কোনো হিসাব হবে না আয় বা ব্যয়ের ক্ষেত্রে। ঠিক আছে? আয় বা ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে আমরা কোনো হিসাব লিখতে পারবো না, বরং ওটার পরিবর্তে আমরা কি লিখবো? সেই সংশ্লিষ্ট আয় বা ব্যয়, যেটা আমরা যে খাতে আয় করছি বা যে খাতে ব্যয় করছি সেই খাতটার নামটাই লিখতে হবে। সেটা যদি কমিশন হয় কমিশন, বেতন যদি হয় বেতন। আমি যদি রহিমকে বেতন দিই, এখানে কিন্তু রহিমের বেতন বলা যাবে না, বা রহিমের বেতন বললেও কিন্তু সেটা হিসাব হচ্ছে না, রহিমের নামও হবে না, শুধুমাত্র বলতে হবে বেতন হিসাব। যদি আয় করে থাকি যে খাত দিয়ে আমরা আয় করছি সে খাতটাই। ঠিক আছে? ওকে,
চুরি বা নষ্ট নাম, চুরি বা নষ্ট নামও কিন্তু কোনো হিসাব হবে না, ওটার পরিবর্তে হবে অনাকাঙ্ক্ষিত বা বিবিধ ক্ষতি হিসাব। আমরা অনাকাঙ্ক্ষিত শব্দটা লিখবো না, লিখলেও কোনো সমস্যা নেই, লিখবো আমরা বিবিধ ক্ষতি হিসাব। অর্থাৎ কোনো কিছু চুরি হয়ে গেলে বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে আমরা চুরি বা নষ্ট নামে কোনো হিসাব লিখবো না, লিখবো বিবিধ ক্ষতি হিসাব। কাগজ, কলম, পেন্সিল, স্কেল এগুলোর নামে কোনো হিসাব হবে না, কাগজ হিসাব, কলম হিসাব, পেন্সিল হিসাব, স্কেল হিসাব নাও। হ্যাঁ, এগুলোর পরিবর্তে আমরা লিখবো মণিহারি হিসাব। এগুলোর পরিবর্তে কি লিখবো? মণিহারি, স্টেশনারি যেটাকে ইংরেজিতে বলে সেই স্টেশনারি হিসাব বা মণিহারি হিসাব লিখবো। কম্পিউটার, এসি, ফটোকপি এগুলোর নামে বা ইত্যাদি নামে কোনো হিসাব নাম হবে না, শুধু কি হবে? সেগুলোর পরিবর্তে হবে অফিস সরঞ্জাম হিসাব। কি নাম হবে? অফিস সরঞ্জাম হিসাব হবে। ঠিক আছে? ঠিক একই রকম ঘড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটর এগুলোর নামও কিন্তু কোনো হিসাব হবে না, ঘড়ি হিসাব, স্ট্যাপলার হিসাব, ক্যালকুলেটর হিসাব নো। এগুলো পরিবর্তে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অফিস সাপ্লাইজ হিসাব, অফিস সাপ্লাইজ। ঘড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটরের বদলে আমরা লিখবো অফিস সাপ্লাইজ হিসাব। ওকে, এই বিষয়গুলো একটু আবার আমি একসাথে দেখাচ্ছি, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। পণ্যের নামে না হয়ে ক্রয় বিক্রয় হবে, চেকের নামে না হয়ে ব্যাংক হিসাব হবে, আয় ব্যয়ের নামে না হয়ে সংশ্লিষ্ট আয় বা ব্যয়ের হিসাবে নাম হবে, চুরি বা নষ্ট নামে না হয়ে হবে বিবিধ ক্ষতি হিসাবে, কাগজ, কলম, পেন্সিল দিয়ে না হয়ে হবে মণিহারি হিসাবে, কম্পিউটার, এসি, ফটোকপি না হয়ে হবে অফিস সরঞ্জাম, এবং ঘড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটর এগুলোর নামে না হয়ে হবে অফিস সাপ্লাইজ হিসাবে। ঠিক আছে? তো মোটামুটি জাবেদার এই বিষয়গুলো ছিল যেগুলো তোমাদের জানার বিষয় ছিল, এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম তাতে করে আমরা জাবেদা কি, তারপর জাবেদা বুঝতে গিয়ে আমরা প্রথমে বুঝলাম লেনদেনটা কি, এবং লেনদেন বোঝার পরে জাবেদাটা কি বোঝার পরে সেই জাবেদার শ্রেণীবিভাগ সম্বন্ধে আমরা জানলাম, তাই না? জাবেদার শ্রেণীবিভাগ জানার পরে কোন কোন হিসাবে জাবেদা হবে না কিংবা জাবেদাগুলো কিভাবে করতে হবে সেই সেই সূত্রগুলো আমরা শিখলাম। ঠিক আছে? তো এক্ষেত্রে আজকে জাবেদার মোটামুটি একটু পর্যন্ত আমরা একটা ক্লাস করলাম। পরবর্তীতে আমরা জাবেদার আরও বিশদ আলোচনা নিয়ে আসবো, বিশদ আলোচনা শিখবো সামনে। তো আজকে এই পর্যায়ে তোমাদের একটা বাড়ির কাজ আমি দিচ্ছি, যে কাজগুলো তোমরা যদি খাতায় লিখে ছবি তুলে যদি আমাকে তোমরা ছবি হিসেবে অ্যাসাইনমেন্ট হিসেবে যদি তোমরা সেখানে জমা দিতে পারো আমি বেশি খুশি হব। আর সবচেয়ে বেশি খুশি হবেন আমাদের প্রিন্সিপাল স্যার, কেননা উনি যে তোমাদের এই কাজগুলো দেখেন যে তোমরা সাড়া দিয়েছো বা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়েছো, এগুলো দেখে স্যার নিজেও খুশি হবেন যে আমাদের ছাত্ররা পড়ছেন, আমাদের ছাত্ররা বাসায় লেখাপড়া করছে, এবং তারা অবশ্যই টিচাররা এত কষ্ট করে যে পড়ালেখাগুলো তোমাদের জন্য তৈরি করছে, ভিডিওগুলো তৈরি করছে, এগুলো একটা সার্থকতা তখনই দেখা যাবে যখন তোমরা এগুলোর একটা কি ফিডব্যাক আমাদেরকে দিবা। হ্যাঁ, আর ফিডব্যাকটা হচ্ছে তোমাদের এই কাজের মাধ্যমে। আমি বাড়ির কাজটা দিচ্ছি, এই বাড়ির কাজটা তোমরা যদি করে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দাও ছবি তুলে, অনেক ভালো হয়। বাড়ির কাজটা হচ্ছে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারের ছকগুলো। অত্যন্ত সহজ না? শুধু ছকগুলো না, ভিতরে একটা আনুমানিক কোনো কথাগুলো লিখে দিবে। ঠিক আছে? ছকগুলোর নামকরণ করবে এবং ভিতরের নামগুলো লিখে দেবে। আর আজকে আমি যে সূত্রগুলো দিয়েছি স্পাটা জাবেদা সম্পর্কিত সকল তথ্যগুলো আবারও চর্চা করবে। এগুলো বাড়ির কাজ থাকবে না, তবে তোমরা যদি লিখো এগুলো তাহলে তোমাদের সারা জীবন মনে থাকবে, কারণ একবার লেখা 10 বার পড়াশোনা। তাই বেশি বেশি করে লিখবে, বেশি বেশি করে শেখা হবে। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। তোমাদের জাবেদাটা মোটামুটি শুরুটা আমি করলাম, জাবেদা কি জানালাম এবং জাবেদার বিষয় কি বলে শ্রেণীবিভাগ সম্বন্ধে আমরা জানলাম এবং জাবেদার সূত্রগুলো সম্বন্ধে আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমরা জাবেদার বিস্তারিত নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এবং অবশ্যই স্টে হোম, স্টে সেফ, ডোন্ট গো এনিওয়্যার। ওকে, ভালো থাকো এবং ভালোভাবে লেখাপড়া করে বসো। থ্যাংক ইউ ভেরি মাচ।